কালকে তো গরমই আছে প্রচুর। আর ইয়া কাপে কেন লেখা? এই দেখে নি একটু। ওকে, আমরা কি জয়েন করে ফেলছি? আচ্ছা, আমরা জয়েন করুক। চলে গেছে না? নো টেনশন। হ্যাঁ, এই সাইডটা আসসালামু আলাইকুম। ইংলিশ লিটারেচারের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যেই ইংলিশ লিটারেচারের ধারাবাহিক আমি দুটি ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে ক্লাস 3। তা আপনাদের অনেকের আবদার ছিল যে লিটারেচারের ক্লাস কেন দেওয়া হয়নি। আমিও গতকাল আসলে অনেক দূর থেকে এসেছি তো আর নিতে পারিনি সময় মতো, সেজন্য আমি দুঃখিত আপনাদের কাছে। তারপরেও যে আপনারা ধৈর্য ধরে ক্লাসটির জন্য ওয়েট করছিলেন, সেই জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমার এই লিটারেচারের যে ক্লাসগুলো এগুলো আমি খুব পড়াশোনা করেই কিন্তু আপনাদেরকে দিচ্ছি, যাতে এটা আপনার সারা জীবনের জন্য একটি সম্পদ হয়ে থাকে। সুতরাং এই প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখবেন। একবার যদি না বুঝেন বারবার দেখবেন। আমাদের সাথে জয়েন করেছেন রোহিত সরকার। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তো? সাউন্ড ক্লিয়ার না? সাফা, শেখ সাফা সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখেন সাউন্ড ক্লিয়ার কিনা। যদি সাউন্ড ক্লিয়ার হয় তাহলে আপনাদের আমি ক্লাসটা শুরু করব। ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি সুস্থ আছি আপনাদের দোয়ায়। আজকের ক্লাসটি কি সম্পর্কে বলেন? ইংলিশ লিটারেচারের আমরা দুইটি ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে 3 নং ক্লাস। 3 নং ক্লাসের যে টপিক, সে টপিকটা হচ্ছে রোম্যান্টিক পিরিয়ড। ইংরেজি সাহিত্যের যে রোম্যান্টিক পিরিয়ডটা, এই রোম্যান্টিক পিরিয়ডটা পড়ব। রোম্যান্টিক কথাটার মধ্যেই কিন্তু রোমান্টিকতা লুকিয়ে আছে। রোম্যান্টিকের মধ্যেই রোমান্টিকতা লুকিয়ে আছে, তাই না? রোম্যান্টিক পিরিয়ডে এমন একটা কবিতার বই বের হয়েছিল, যে কবিতার বইয়ের নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেডস। ঠিক আছে, লিরিক্যাল ব্যালেডস। এটা বের হয়েছিল 1798 সালে। কি হয়েছিল? পাবলিশড। এই লিরিক্যাল ব্যালেড, এই কবিতার বইটি বের হয়েছিল 1798 সালে। এর মাধ্যমেই মূলত রোম্যান্টিক যুগের সূচনা হয়েছে। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে লিরিক্যাল ব্যালেডসের মধ্যে টোটাল কয়টা কবিতা আছে? মনে রাখবেন 23টি কবিতা টোটাল। এখানে রয়েছে কয়টি? টোটাল পয়েম। তাহলে টোটাল পয়েমস যদি বলা হয় তাহলে কয়টা পয়েমস আছে? টোটাল পয়েমস হচ্ছে 23টি। ঠিক আছে, 23টি পয়েম রয়েছে। এর মধ্যে 2জন রাইটার। একজন রাইটার হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ নিজেই,
ওয়ার্ডসউড। এই ওয়ার্ডসউড আরেকজনের নাম কি? আরেকজনের নাম হচ্ছে এসটি কলারিজ। এসটি কলারিজ, এসটি কলারিজ। এসটি কলারিজ মাত্র লিখেছেন, ওয়ার্ডসউড লিখেছেন 19টি। ঠিক আছে, ওনার হচ্ছে 19টি, আর বাকি কয়টা থাকে? 20, 21, 22, 4টি। অর্থাৎ এই 4টি মাত্র কবিতা লিখেছেন এসটি কলারিজ। আর দুইজনের মধ্যে বন্ধুত্ব খুব ভালো। এই যে লিরিক্যাল ব্যালেডস একটি কবিতার গ্রন্থ, এর মাধ্যমে মূলত রোমান্টিক যুগের সূচনা হয়েছে। ঠিক আছে, এর মাধ্যমেই রোমান্টিক যুগের সূচনা হয়েছে। আচ্ছা, আমি জানতে চাই, আমি বুঝতে পারিনি আগে। হ্যাঁ, 2টা ক্লাস হয়েছে আমাদের এই পেজে, পেয়ে যাবেন, নো টেনশন। আগে ক্লাসটি মনোযোগের সাথে করেন, তাহলে পূর্বের ক্লাসগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, যদি আজ আমাদের এখানে বলা হয়েছিল যে মাত্র 2টি ক্লাস নিতে, ঠিক আছে, সাইদুল স্যার বলল যে না স্যার, যাতে অল্প করে হলেও একবারে A to Z লিটারেচার সম্পর্কে আমাদের ভাই বোনরা যাতে সম্পূর্ণ এবং কমপ্লিট একটি ধারণা পায়, সেজন্য আপনি প্রয়োজনে ক্লাস বাড়িয়ে দেন। আমরা 5টি ক্লাসের আয়োজন করেছি, জাস্ট আমাদের জন্য দোয়া করবেন, এটাই হচ্ছে সাইদুল স্যারের চাওয়া। তো সেই জন্য মূলত আপনাদের ক্লাসগুলো আমরা 5টি ক্লাস নিব শুধু লিটারেচারের উপরে। তো এই রোমান্টিক যুগটা শুরু হয়েছে কিসের মাধ্যমে? লিরিক্যাল ব্যালেডের মাধ্যমে। লিরিক, ঠিক আছে, ওই সময়তে প্রচুর পরিমাণ লিরিক হয়েছিল। আপনাকে এবং সাইদুল স্যারকে দেখলে মন ভালো হয়ে যায়। জি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই রোমান্টিক যুগটাই আজকে আমি পড়াবো, কিভাবে রোমান্টিক যুগটা শুরু হয়েছিল। মনে রাখবেন, রোমান্টিক যুগটা কিন্তু ফ্রান্স রেভলিউশনের পরে। ঠিক আছে, ফ্রান্সে একটা রেভলিউশন হয়েছিল না? FRANCS, ফ্রান্স রেভলিউশন। এই যে ফ্রান্স রেভলিউশন কত সালে হয়েছিল? 1789 সালে শুরু হয়ে 1799 সাল পর্যন্ত ফ্রান্স রেভলিউশন হয়েছিল। দেখেন, বেশি দিন নয়, কিন্তু এই ফ্রান্স রেভলিউশনের একটা প্রভাব রোমান্টিক যুগে পড়েছে, ইংরেজি সাহিত্যের মধ্যে পড়েছে। এবং আমাদের এই ওয়ার্ডসউড ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, এবং তার যে চিন্তা চেতনা, ফ্রেঞ্চ রেভলিউশনের যে চিন্তা চেতনাটা, এটা সম্পূর্ণটা প্রভাব পড়েছিল তাদের এই কবিতার মধ্যে। তো এই হচ্ছে প্রাইমারি কথা। রোমান্টিক যুগে আর কি কি বিষয় আমাদেরকে জানতে হবে, তাহলে রোমান্টিক যুগ সম্পর্কে একটি ধারণা আসবে। তবে আমি কেন এই লাইনটা লিখলাম, এই পর্যন্ত BCS বলেন, নিবন্ধন বা 10 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষাতে এই প্রশ্নটা বেশি আসে। দ্য রোমান্টিক এজ স্টার্টেড উইথ দ্য লিরিক্যাল ব্যালেন্স, কোন গ্রন্থের মাধ্যমে, যে এভাবে আসবে, কোন গ্রন্থের মাধ্যমে রোমান্টিক যুগের সূত্রপাত হয়েছিল, সেটা লিরিক্যাল ব্যালেন্স এর মাধ্যমে। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আমাদের আশা করি যে যারা যারা ক্লাস করার কথা তারা ক্লাসে চলে আসছেন। আমাদের সুলতানা রাজিয়া বলছেন ক্লাস শেয়ার করা যায় না কেন? এটা আসলে সিক্রেট গ্রুপে ক্লাস হচ্ছে, এটা শেয়ার করার জন্য না। এটা যদি কেউ নাও করে, নো টেনশন, ঠিক আছে, এটা আপনাদের জন্য শুধু, যারা অ্যাডমিটেড স্টুডেন্ট। আচ্ছা, শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, রোমান্টিক যুগটাকে কি বলা হয়? দ্য গোল্ডেন এজ অফ লিরিক। দ্য গোল্ডেন এজ অফ লিরিক ইজ দ্য রোমান্টিক পিরিয়ড। তাহলে যদি বলা হয় লিরিকের সোনালী যুগ কোনটি, তাহলে লিরিকের সোনালী যুগ হচ্ছে রোমান্টিক যুগটাকে বলা হয়ে থাকে। আর দেখি আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, এই প্রশ্নের অ্যান্সারটা কে করতে পারবেন? আমি একটু দেখি, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, যে যদি বলা হয় হুইচ ইজ দ্য golden age of English literature, which is the golden age of, which is the golden age of English literature? English literature.
দেখি কে বলতে পারবেন? আমি অপশন দিচ্ছি, অথবা which age আমি এজ লিখে দিলাম, which age is the golden age of, অথবা which is the golden age of English literature। ঠিক আছে, which is the, এই তাহলে which is the golden age of English literature, আমি দিব হচ্ছে রোমান্টিক এজ, আমি দিব হচ্ছে ভিক্টোরিয়ান এজ। দেখি আপনারা বলেন তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? আমাদের তানজিনা মাহফুজ আপু বলেছে রোমান্টিক বলবেন। আমি জানতাম আপনারা শুধু রোমান্টিকই বলবেন, আমি জানতাম আপনারা এটা ছাড়া আর কোনোটা বলার কোনো সুযোগ নাই, আপনারা এটি বলার চেষ্টা করবেন। কিন্তু অ্যান্সার কি বলেন? সুলতানা রাজিয়া, রোমান্টিক এজ নো। হুইচ ইজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বললে হবে ভিক্টোরিয়ান এজ। ঠিক আছে, ভিক্টোরিয়ান এজ এটাকে বলা হয় রোমান্টিক কি বলে গোল্ডেন এজ। ইংরেজি সাহিত্যের সোনালী যুগ হচ্ছে এই ভিক্টোরিয়ান এজকে বলা হয়। আর যদি বলা হয় ইংরেজি সাহিত্যের মানে গোল্ডেন এজ অফ লিরিক, এই লিরিকের সোনালী যুগ কোনটি? তাহলে লিরিকের সোনালী যুগ হচ্ছে রোমান্টিক যুগ। আর ইংরেজি সাহিত্যের সোনালী যুগ যদি বলা হয় ইংরেজি সাহিত্যের সোনালী যুগ, তখন হবে ভিক্টোরিয়ান এজ বা ভিক্টোরিয়ান পিরিয়ড। সরি এলিজাবেথিয়ান পিরিয়ড, এটাও না, এটা হবে এলিজাবেথিয়ান পিরিয়ড। কি লিখলাম? এলিজাবেথান পিরিয়ড। এই এলিজাবেথিয়ান পিরিয়ড এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় গোল্ডেন এজ, এইটা। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এলিজাবেথিয়ান পিরিয়ডকে বলা হয় কি? ইংলিশ লিটারেচারের সোনালী যুগ, ইংরেজি সাহিত্যের সোনালী যুগ বলা হয় এলিজাবেথিয়ান পিরিয়ডকে। ঠিক আছে, তাহলে এলিজাবেথিয়ান পিরিয়ড, এই যে এলিজাবেথান পিরিয়ড, এটাকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এই ইংলিশ লিটারেচার, এটা হবে সঠিক অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। এলিজাবেথিয়ান পিরিয়ডকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। আচ্ছা, তাহলে এবার আমরা দেখব হচ্ছে ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের যে ফিচার্সগুলো বা বৈশিষ্ট্যগুলো কি কি দেখে আমরা আসলে রোমান্টিক যুগটাকে চিনব। দেখেন ফিচার্স বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিক পিরিয়ড কি আছে? সাবজেক্টিভিটি। রোমান্টিক যুগে সাবজেক্টিভিটিটার প্রাধান্য ছিল সবচেয়ে বেশি, অর্থাৎ আমিত্ব ভাব, নিজেকে প্রকাশের যে একটা ভাব, এটি হচ্ছে সাবজেক্টিভিটি, মানে ক্রেডিট চাইতো সব সময়। তারপর আর্ট ফর আর্ট শেক, এটা ছিল তৎকালীন সময়ের স্লোগান। ঠিক আছে, স্লোগান কি ছিল? এই তৎকালীন সময়ের স্লোগান ছিল আর্ট ফর আর্ট শেক। লাভ ফর নেচার, দেখেন প্রকৃতির প্রতি মানুষের একটা ভালোবাসা ছিল, এবং স্পেশালি যারা পোয়েটস বা রাইটার্স অন্যান্য, তাদের একটা অ্যাট্রাকশন ছিল এই নেচারের প্রতি, নেচারকে তারা পূজা করত। ঠিক আছে, এবং কি আমাদের ওয়ার্ডসওয়ার্থ, ওনাকে বলা হয় প্যান্থেইস্ট মানে হচ্ছে তিনি বলতেন প্রকৃতির মধ্যেই খোদা নিহিত, আল্লাহ নিহিত হচ্ছে প্রকৃতির মধ্যেই, তোমরা কোথায় খোঁজো স্রষ্টাকে। তারপরে দেখেন সুপার ন্যাচারালিজম মানে কি? মানে এই যে কাল্পনিক বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিত। ঠিক আছে, তারপর হচ্ছে হাই ইমাজিনেশন, প্রচুর কল্পনা শক্তির ব্যবহার হতো তাদের সাহিত্যের মধ্যে। তো এগুলা রোমান্টিক যুগের বৈশিষ্ট্য। তাহলে সাবজেক্টিভিটি, আর্ট ফর আর্ট শেক, এটা তো বিভিন্ন পরীক্ষাতে আসে। আর্ট ফর আর্ট শেক এটা কোন যুগের স্লোগান? এই স্লোগানটা হচ্ছে রোমান্টিক যুগের।
ঠিক আছে, রোমান্টিক যুগের এই স্লোগানটা। রোমান্টিক যুগটা যে বেশি দিন ছিল তাও না, দেখেন 1798 মাত্র, আর শেষ হয়ে গেল 1832। তাহলে কত বছর হয়? 34 ইয়ার্স। হ্যাঁ, 34 ইয়ার্স অনলি রোমান্টিক পিরিয়ড। এই 34 বছর ইংরেজি সাহিত্যের ভিত নাড়িয়ে দিয়েছে। একটা নাড়িয়েছে শেক্সপিয়ার ওনার যুগে, আর একটা ভিত নাড়ানো হয়েছে রোমান্টিক যুগে ওয়াটসওয়ার্থ আর কলরিজরা মিলে। তো এখন দেখেন আমরা দেখব ফিচার্সগুলো যদি আপনারা বুঝতে পারেন লিখবেন হচ্ছে ডান, যদি বুঝতে পারেন ডান লিখে ফেলবেন। হ্যাঁ, তাহলে আমি সামনে চলে যাব, অথবা স্ক্রিনশট দিয়ে ফেলবেন, এগুলো মুখস্থ করে ফেলবেন। রোমান্টিক যুগের কি কি বৈশিষ্ট্য আছে এগুলো মুখস্থ করে ফেলবেন। সাগর ভাই হয়েছে? বাইজিৎ খান হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে আমি সামনে যাচ্ছি। ওকে, দেখেন আমরা রোমান্টিক যুগের বিখ্যাত কয়েকজন কবি আছে, স্পেশালি 6 জন কবি আছে, 6 poems। এদের আমরা একটা টেকনিক শিখবো, কৌশল শিখবো, কৌশলের মাধ্যমে 5 জন কবি রয়েছে, 5 জনের নাম আমরা শিখে ফেলবো। ঠিক আছে, 5 জনের নাম। এই যেমন SBK CW বানাও, SBK CW বানাও। তাহলে এই এস দ্বারা কি বুঝাবে? ঠিক আছে, এটা দ্বারা হচ্ছে শেলি। হ্যাঁ, এটা দ্বারা হচ্ছে শেলিকে বুঝায়। আর বি দ্বারা হচ্ছে লর্ড বায়রন। আর কে দ্বারা হচ্ছে জন কিটস, এই যুগের বিখ্যাত একজন কবি। আর সি দ্বারা হচ্ছে কলরিজ, অর্থাৎ ST কলরিজকে বোঝায়। ডব্লিউ দ্বারা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই যে 5 জন বিখ্যাত কবি এই যুগের, তা আপনি মনে রাখবেন এভাবে, SBK CW বানাও। এস দ্বারা হচ্ছে শেলি, PB শেলি। আর বিতে হচ্ছে লর্ড বায়রন, যিনি হচ্ছেন ইংরেজি সাহিত্যের সবচেয়ে সুদর্শন একজন কবি ছিল, অনেক সুন্দর ছিলেন আপনাদের মতো। আর রেকর্ড থাকবে কি ক্লাস? হ্যাঁ, নুসরাত নীলা আপু, ক্লাসটি রেকর্ড থাকবে, আপনি করতে পারেন পরে। স্যার আমি আগের 2টা ক্লাস পাইনি, তা কিভাবে পাবো? এই গ্রুপের মধ্যে আছে, আপনাকে কমেন্টস করতে হবে গ্রুপে ক্লাস শেষে, অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাকে 2টা ক্লাসের লিঙ্ক বের করে দেওয়া হবে, অথবা আপনি খুঁজে বের করতে পারবেন। তারপরে এখানে জন কিটস, সবচেয়ে ইয়াংস্টার, সবচেয়ে কম বয়সী কবি যিনি ছিলেন তিনি হচ্ছেন জন কিটস। তারপরে কলরিজ, তারপরে হলো ওয়ার্ডসওয়ার্থ। এই 5 জন কবির অবদান রোমান্টিক যুগে বিরল। আমরা এক এক করে দেখে নিব এই 5 জন কবির ইতিহাসটা, তাইলে একটু মনে রাখবেন এই ছন্দটা। আমি চলে যাচ্ছি এক এক করে বর্ণনা। 1 নম্বরে আমরা দেখলাম PB শেলিকে, ওই শেলি, জাস্ট ওখানে শেলি লেখা ছিল। তাহলে দেখেন এই যে শেলি, PB শেলি, ওনার জন্ম হয়েছিল 1792 থেকে 1822 সালে। তাহলে 1792-তে জন্ম, 1822-এ মৃত্যু হয়েছিল PB শেলি। এই PB শেলিকে আবার পার্সি বিসি শেলিও বলা হয়। ঠিক আছে, ফুল মিনিং কি? পার্সি বিসি শেলি, পার্সিবিসি শেলি। ঠিক আছে, এই পার্সিবিসি শেলি বলা হয়, এটা পরীক্ষাতে আসে, PB এর ফুল মিনিং জানতে চাওয়া হয়। তাহলে পার্সিবিসি শেলি, তিনি হচ্ছেন এই রোমান্টিক যুগের একজন রেভলিউশনারি পয়েট হিসেবে পরিচিত। রেভলিউশনারি পয়েট মানে কি? বিপ্লবী কবি। ঠিক আছে, ওনাকে বলা হতো ইংরেজি সাহিত্যের বিপ্লবী কবি। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে বাংলা সাহিত্যের বিপ্লবী কবিকে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, 5 জনের কথা বলছি, 5 জনের কথা আমি বলছি। ঠিক আছে, ওখানে ভুলে আসছে 6 জন, এটা মূলত 5 জন হবে। স্যার আরেকবার টেকনিকটা দেন। আচ্ছা ঠিক আছে, আমি আবারও টেকনিকটা দিচ্ছি। দেখেন, একটু মনোযোগ দিতে হবে। এই যে SBK CW বানাও। এসতে হচ্ছে শেলি, বিতে হচ্ছে বায়রন, কেতে হচ্ছে কিটস, আর সিতে হচ্ছে কলরিজ অর্থাৎ ST কলরিজ, আর ডব্লিউতে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ। তাহলে আপনারা জাস্ট মনে রাখেন SBK CW বানাও।
ঠিক আছে, এসবি কে সিডাব্লিউ বানাও। ওকে, এবার আশা করি আপনারা এটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। আচ্ছা, আমি পরে যাচ্ছি। দেখেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে পিবি শেলি, ওনাকে রেভলিউশনারি পয়েট বলা হয়। রেভলিউশনারি পয়েট মানে হলো বিপ্লবী কবি। তিনি ইংরেজি সাহিত্যের বিপ্লবী কবি হিসাবে পরিচিত। আর যদি বলা হয় বাংলা সাহিত্যের, সতর্ক, বাংলা সাহিত্যের বিপ্লবী কবি কে, তাহলে মনে রাখতে হবে বাংলা সাহিত্যের বিপ্লবী কবি যদি বলা হয় তাহলে কি হবে বলেন? বাংলা সাহিত্যের বিপ্লবী কবি হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম। তাহলে আমি শুধু লিখব নজরুল ইসলাম। আর যদি পরীক্ষাতে আসে এইভাবে যে বাংলা সাহিত্যের প্রথম বিপ্লবী কবি যদি বলা হয় তখন হবে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমাদের মাইকেল মধুসূদন দত্ত হলো বাংলা সাহিত্যের প্রথম বিপ্লবী কবি। তাহলে জিনিস কিন্তু এখানে আলাদা, দুইটা জিনিস। একটা হচ্ছে বাংলা সাহিত্যের বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম, তারপরে যদি বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম বিপ্লবী কবিকে, প্রথম বিপ্লবী কবি যদি বলা হয় তখন হবে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে এই জিনিসটা একটু আলাদা করে আপনারা বুঝে নেবেন। তাহলে পিবি শেলিকে রেভলিউশনারি পয়েট বলা হয়। তিনি আসলেই বিপ্লব, ইভেন তাকে বহিষ্কার পর্যন্ত করা হয়। তারপরে তাকে বলা হয় পয়েট অফ হোপ, আশাবাদী কবি, রিজেনারেশন। ওনাকে পুনরুত্থানের কবিও বলা হয়ে থাকে, পুনরুত্থানের কবি, আশাবাদী কবি। তারপর লিরিক পয়েটও তাকে বলা হয়, পয়েট অফ ওয়াইন্ড অ্যান্ড স্কাইলার্ক এটা পাখির নাম। ইংরেজি সাহিত্যে কয়েকটা পাখির নাম আছে, যেমন স্কাইলার্ক, অ্যালবেট্রস। ঠিক আছে, এই স্কাইলার্কের কবি বলা হয় পিবি শেলিকে। আচ্ছা, এবার আমরা দেখব পিবি শেলি আসলে কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছেন বা কি কি বই লিখেছেন বা কি কি কবিতা তিনি লিখেছেন। যেমন তার একটা বিখ্যাত কবিতা আছে, পিবি শেলির বিখ্যাত কবিতা, এই যে ওয়াট টু দ্য ওয়েস্ট উইন্ড। ঠিক আছে, এখানে পশ্চিমা ঝড় বা পশ্চিমা বায়ুর কথা বলা হয়েছে। পশ্চিমা বায়ু, এই যে পশ্চিমা বায়ু, এটা আসলে কিসের সিম্বলাইজ করে, এটা কিসের সিম্বল? এই যে ওয়েস্ট উইন্ড যদি বলা হয়, ওয়েস্ট উইন্ড, এই ওয়েস্ট উইন্ড কিসের সিম্বল? মনে রাখতে হবে ওয়েস্ট উইন্ড হলো সিম্বল হচ্ছে মানে ডেস্ট্রয়ার অ্যান্ড ক্রিয়েটর। কারণ কি, কবি এই কবিতার মধ্যে বলেছেন পশ্চিমা বায়ু এই যে ডেড লিভস যেগুলো আছে, ঝরা পাতা, অর্থাৎ মৃত যে পাতাগুলো, এগুলাকে ঝরিয়ে ফেলে দেয়। এবং সেখানে যে ইউজফুল সিডস অর্থাৎ বীজ, যেই বীজটা থেকে আবার পুনরায় মানে বৃক্ষ হবে, গাছ হবে। ঠিক আছে, এইটাকে সংরক্ষণ করার জন্য মূলত ওই বাতাসটা আসে। তো একই সাথে এটাকে আমরা কি বলতে পারি, এটা কিসের সিম্বলাইজ করছে? দুইটা সিম্বলাইজ করছে। একটা হচ্ছে ডেস্ট্রয়ার, আরটা হচ্ছে ক্রিয়েটর। ঠিক আছে, ডেস্ট্রয়ার এবং ক্রিয়েটর। তাহলে ডেস্ট্রয়ার কি ডেস্ট্রয় করে? ডেস্ট্রয় করে কি এই কবিতার মধ্যে? এটা হচ্ছে ডেড লিভস মানে হচ্ছে মৃত যে পাতাগুলো, এগুলোকে। আর কি ক্রিয়েট করে? ইউজফুল সিডস, এই যে ইউজফুল সিডস। তা আপনাদের পরীক্ষাতে আসতেই পারে ওয়েস্ট উইন্ড দ্বারা আসলে কি বোঝায়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে ওয়েস্ট উইন্ড। তারপরে পিবি শেলির আরেকটা বিখ্যাত কবিতা আছে, সেটা হচ্ছে টু আ স্কাইলার্ক। এই যে স্কাইলার্ক পাখি, এই পাখিটা এত উপরে উঠতে পারে, কোনো পাখি এত উপরে উঠতে পারে না। ঠিক আছে, বলা হয়ে থাকে হামিং বার্ড হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ছোট পাখি। তার চেয়ে ছোট হতে পারে, কিন্তু এত উপরে উঠতে পারে না হামিং বার্ড। উপরে উঠতে পারে শুধু স্কাইলার্ক নামক এই পাখিটা। ঠিক আছে, এটা একটা কিসের নাম? এটা একটা পাখির নাম। এই পাখিটা এত উপরে উঠে যেটা মানব চোখে দেখা যায় না, কিন্তু তার গান শোনা যায়। স্কাইলার্ক পাখি গান গায় তার মনের সুখে, তার সেই গানের মধ্যে দুঃখ কষ্ট নাই। কারণ কি, সে পৃথিবীতে সারভাইভ করার প্রয়োজনীয়তা অনুভব করে না। সে মনের সুখে উপরে
শুধু গান গেয়ে যায়। আর আমাদের এই যে পিবি শেলি, তিনিও চাচ্ছেন যে স্কাইলার্ক পাখির মতো হয়ে যেতে, যে পৃথিবীতে যে চাওয়া, এই যে পাওয়া, এই যে দুঃখ কষ্ট, মানুষকে শুধু আশা দিয়ে রাখা, এটা আসলে তিনি চাচ্ছেন না। স্কাইলার্ক পাখির প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন আমাদের এই পিবি শেলি। তারপর ওজিমিন্ডিয়াস, এটা মূলত একটা স্ট্যাচুর মতো একটা মূর্তি পড়েছিল। এটা নিয়ে লিখেছেন যে একসময় ওজিমিন্ডিয়াস নামে এক রাজা ছিল। এই রাজা অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু সময়ের বিবর্তনে তার শুধু স্ট্যাচুটা আছে। তার চেহারার মধ্যে কি যেন এক ভাব, কি যেন এক মানে কঠোরতা এরকম লক্ষ্য করা যাচ্ছিল। ঠিক আছে, আজকে মৃত্যু হওয়ার সাথে সাথে সব কিছু তার ডিস্ট্রাকশন হয়ে গিয়েছে। তারপর হচ্ছে অ্যাডোনিস, এটা একটা পেস্টোরাল ইলিজি। ইলিজি মানে হচ্ছে শোকগীতি। ঠিক আছে, শোকগীতিকে বলা হয় ইলিজি। ঠিক আছে, আর এই যে অ্যাডোনিস কবিতাটা, এটা লেখা হয়েছে ডেথ অন জন কিটস, অর্থাৎ এই যে জন কিটসের নাম আপনারা শুনেছেন, কিটস এর মৃত্যুতে রচিত। তাহলে জন কিটসের মৃত্যুতে রচনা করেছিলেন অ্যাডোনিস নামক এই পেস্টোরাল ইলিজিটি, এটা পিবি শেলি কর্তৃক। অর্থাৎ পিবি শেলি আর জন কিটস, তারা দুইজন কিন্তু বন্ধু ছিল। জন কিটস মাত্র 26 বছর বয়সে মারা যায়। বন্ধুর মৃত্যু পিবি শেলি সহ্য করতে না পেরে তিনি অ্যাডোনিস নামক এই কবিতাটা লিখেছিলেন। ঠিক আছে, তাহলে অ্যাডোনিস এটা মূলত একটা প্যাস্টোরাল ইলিজি। ঠিক আছে, তাহলে ইলিজি মানে কি? ইলিজি মানে হচ্ছে শোকগীতি। ঠিক আছে, শোকের গান, দুঃখের গান, কষ্টের গান। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসেন আমরা দেখব হচ্ছে আরেকজন সাহিত্য। আচ্ছা, তার একটা কোটেশন খুব মনে পড়ে, তার বিখ্যাত একটা উক্তি, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। উইন্টার যদি আসে, স্প্রিং কি বেশি দূরে? স্প্রিং মানে কি? বসন্তকাল। তাহলে যদি উইন্টার আসে, শীতকাল যদি আসে, তাহলে বসন্তকাল কি বেশি দূরে থাকতে পারে? এটা হচ্ছে ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ডের মধ্যে এই লাইনটা উল্লেখ আছে। আর এটা বিসিএস পরীক্ষায় আসছিল, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এটা হচ্ছে তার বিখ্যাত একটা কবিতার লাইন। তারপর দ্য মোর উই স্টাডি দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স। আমি যত পড়ি ততই নিজের অজ্ঞতা আবিষ্কার হয়, বের হয়ে আসে। তাই তো, আপনি যত পড়াশোনা করবেন ততই দেখবেন নিজেকে বলদ মনে হয়, নিজের অজ্ঞতাগুলো বের হয়ে আছে। আল্লাহ, আমি এটা জানি না, এটা কেন করলাম, এরকম মনে হবে। এই জন্য বলেছে দ্য মোর ইউ স্টাডি দ্য মোর ইউ ডিসকভার ইউর ইগনোরেন্স। যতই তুমি পড়িবে ততই তোমার ভিতরে যে অজ্ঞতা, এটা আবিষ্কার করতে পারবে। তোমার ভিতরে কি যে ঝড়, কি যে ভুলের মধ্যে তুমি ছিলা, এটা কখনো পড়াশোনা ব্যতীত আবিষ্কার করা যায় না। তাহলে এই লাইনটা মুখস্থ করে অনেকে স্ট্যাটাসও দেয় দেখি। ঠিক আছে, দ্য মোর উই স্টাডি দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স। আমরা যত পড়াশোনা করি ততই আমাদের অজ্ঞতা বের হয়ে যায়। তাহলে এটা অর্থ কি বলেন? অর্থটা আমি লিখে দিই। অর্থটা হচ্ছে আমরা যতই পড়ালেখা করি ততই আমাদের অজ্ঞতা অজ্ঞতা বের হয়ে আসে বা আবিষ্কার হয়। অজ্ঞতা বের হয়ে আসে। ঠিক আছে, নিজের কাছে বের হয়ে আসে কি? অজ্ঞতা। আমরা যতই পড়ালেখা করি ততই আমাদের অজ্ঞতা বের হয়ে আসে বা অজ্ঞতা আবিষ্কার হয়। তো এখন এটা হচ্ছে পিবি শেলি সম্পর্কে। জি, রাজিয়া সুলতানা, হীনমন্যতায় ভোগা যাবে না,
ভাই আশা নিয়ে মানুষ বাঁচতে হয়। পৃথিবীতে মানুষ শুধু বাঁচে একটা স্বপ্নের জন্য, একটা আশার জন্যই শুধু পৃথিবীতে মানুষ বেঁচে থাকে। আচ্ছা, এবার আসেন আমরা আরেকজন কবি সম্পর্কে শিখি। তিনি হচ্ছে লর্ড বায়রন। এই সে লর্ড বায়রন যাকে বলা হয় রিবেল পয়েট। ঠিক আছে, রিবেল মানে হচ্ছে বিদ্রোহী, আর রেভলিউশন মানে বিপ্লবী। তাহলে এই যে রিবেল মানে হচ্ছে বিদ্রোহী কবি। ঠিক আছে, উনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। তাহলে ইংরেজি সাহিত্যে বিদ্রোহী কবি একজন, বিপ্লবী কবি আবার আরেকজন। তাহলে যখন আপনাকে বলা হবে ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি কে, লর্ড বায়রন, কিন্তু সতর্ক থাকতে হবে। সতর্ক হচ্ছে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি আমাদের নজরুল। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, হতাশ হওয়ার কিছু নাই, এগুলো মুখস্থ পড়া। জি, মুখস্থ পড়া, আবার হৃদয়ে ধারণ করার জন্য পড়তে হয়। মৌসুমী সুমি আক্তার, বুঝতে পেরেছেন? মৌসুমী আপু, এগুলো শুধু মুখস্থ করলে হয় না, এটাকে ফিল করতে হয়। সাহিত্য হচ্ছে ফিল করার জিনিস। ঠিক আছে। আচ্ছা, লেখাগুলো একটু বড় করে দিলে খুব ভালো হতো, তাই না? আচ্ছা, আমি দেখেন বলছি, বড় করার দরকার হবে না, আমি বলছি অলরেডি। ফেমাস অ্যাজ আ রিবেল পয়েট, আবার তিনি ন্যাশনাল হিরো অফ গ্রিকদের জাতীয় বীর হিসেবে পরিচিত হয়েছিলেন লর্ড বায়রন। কারণ কি, গ্রিকে যখন আন্দোলন চলছিল, যখন সরকার পতন আন্দোলন চলছিল, তখন ওই আন্দোলনে এই শক্তি জুগিয়েছিলেন লর্ড বায়রন লেখনীর মাধ্যমে। এই জন্য লর্ড বায়রনকে গ্রিসের লোকজন বলেছিলেন যে ন্যাশনাল পয়েট অফ গ্রিক, উনি হিরো অফ গ্রিক। তারপরে এই সেই লর্ড বায়রন যিনি আবার ফাদার অফ লেডি আডা অগাস্টা লাভলেক, অর্থাৎ লাভলেকের বাবা। এই সে লাভলেক যিনি পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার। পৃথিবীতে প্রথম কম্পিউটারের যে প্রোগ্রাম তৈরি করেছেন, যে পৃথিবীতে প্রথম যে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন, তিনি হচ্ছেন লাভলেক। তো লাভলেকের বাবার নাম কিন্তু লর্ড বায়রন। ঠিক আছে, লর্ড বায়রন অনেক সুন্দর ছিল আপনাদের মতো। আচ্ছা, এখন দেখেন, আমি এত সহজভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। এরপরে যদি না পারেন তাহলে আর কিছু করার নেই। আপনাকে আসলে ইংরেজি সাহিত্য এখন আবার অনার্সে ভর্তি হয় ইংরেজি পড়ার জন্য, এটা আসলে সম্ভব না, কিন্তু আমার ক্লাসে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন দেখেন, লর্ড বায়রন এত সুন্দর, এত সুদর্শন কবি ছিলেন, সেম আপনাদের মতো, কিন্তু তিনি পড়াশোনা করেছেন অল্প। যেমন ট্রিনিটি কলেজ, ক্যামব্রিজের যে ট্রিনিটি কলেজ ছিল, সেই কলেজে তিনি পড়াশোনা করেছিলেন। তাইলে লর্ড বায়রন সম্পর্কে দুইটা জিনিস বিশেষ করে মনে রাখবেন। একটা হচ্ছে তিনি বিদ্রোহী কবি, আর একটা হচ্ছে এই যে লাভলেক এর বাবা। পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলেক এর বাবার নাম হচ্ছে লর্ড বায়রন। একটা মজার কাহিনী শুনবেন। লর্ড বায়রনের, আমি তো ইংলিশের, তো লর্ড বায়রনের যখন সাহিত্যটা কিনতে বললো আমাদেরকে যে ওনার বইটা কিনেন, তো নীলক্ষেতে ফ্রেন্ডস লাইব্রেরিতে আমি বইটা কিনতে গিয়েছি। গিয়ে দেখলাম যে তার কাভার পেজের মধ্যে এই লর্ড বায়রনের ছবি দেয়া আছে। এত সুন্দর, সবাই ক্রাশ, ইভেন আমাদের ক্লাসের সবাই ক্রাশ খাইলো। পরবর্তীতে ওনার জীবনী পড়তে গিয়ে দেখে উনি আসলে মেয়ে না, উনি কিন্তু ছেলে। কিন্তু দেখা যাচ্ছে যে এত সুন্দর, মনে হয় যেন মেয়ের মতো উনি এরকম থাকতেন, ওই যে মাইকেল জ্যাকসনের মতো আমেরিকার। তো এখন দেখেন এই যে মানে লর্ড বায়রন, ওনার যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে তিনি আবার মিস ইউজও করেছেন জীবনে। এক সময় লর্ড বায়রনকে মানুষজন এত পরিমাণ অনুসরণ করত। লর্ড বায়রনের একটা পা খোঁড়া ছিল। খোঁড়া বলতে একটা বড় আর একটা ছোট, তিনি ঠেকরে এইভাবে হাঁটতেন। তো লর্ড বায়রনকে মানুষ এতটাই পছন্দ করত, তার হাঁটাটা পর্যন্ত ফলো করত। ইভেন ইংল্যান্ডের মানুষজন যারা ইয়াং জেনারেশন, তারাও এরকম ঠেকরিয়া হাঁটতো।
ঠিক আছে, অথচ তাদের কোনো সমস্যা ছিল না। পরবর্তীতে ইংল্যান্ডে আইন পাশ হলো, ইচ্ছাকৃতভাবে কেউ যদি এভাবে ঠেকরে হাঁটে তাহলে তাকে জেলে যেতে হবে। বুঝতে পেরেছেন? তার জনপ্রিয়তা, তার পপুলারিটি অনেক ছিল, অনেক হাই পপুলারিটি ছিল এই লর্ড বায়রনের। তো লর্ড বায়রন তার লেখনীর মাধ্যমেই দেখিয়ে দিয়েছেন তিনি আসলে জিনিসটা কি। লর্ড বায়রনের বিখ্যাত এপিকের নাম হচ্ছে ডন জুয়ান, যদিও সঠিক উচ্চারণ হচ্ছে জন ওয়ান। তো এই যে ডন জুয়ান নামক এটা হচ্ছে তার এপিক পয়েন্ট। ঠিক আছে, এপিক মানে হচ্ছে মহাকাব্য, এটা মূলত একটা মহাকাব্য। এই ডন জুয়ানের 3টা ক্যারেক্টার আমরা দেখতে পাই। একটা হচ্ছে ডন আলফানসো, যার বয়স হচ্ছে 50, ডন জুয়ান যার বয়স হচ্ছে 16 বৎসর, আর ডোনা জুলিয়া যার বয়স হচ্ছে 23। তো সম্পর্কটা কি? এদের মধ্যে যে সম্পর্ক, সে হচ্ছে স্বামী, ঠিক আছে, হাজব্যান্ড, ঠিক আছে, হাজব্যান্ড এই আলফেন্সো, আর ওয়াইফ হচ্ছে এই মহিলা, ঠিক আছে, ওয়াইফ। আর এই যে ডন জুয়ান তিনি হচ্ছে স্টুডেন্ট, তিনি হচ্ছে কার স্টুডেন্ট? এই মহিলা, এই জুলিয়ার স্টুডেন্টের নাম হচ্ছে ডন জুয়ান স্টুডেন্ট। এখন মাত্র 23 বছর বয়সী এই জুলিয়ার বিয়ে হয়েছে 50 বছর প্লাস একটা লোকের সাথে, যার অর্ধেকেরও বেশি বয়স। এই কারণে জুলিয়া বেশি একটা হ্যাপি ছিলেন না এই আলফোনসোকে নিয়ে। যখন জুলিয়া আলফোনসোকে নিয়ে বেশি একটা হ্যাপি ছিলেন না, তখন তিনি বাইরে চাচ্ছিলেন। আপনি মনে মনে যা চাইবেন আল্লাহ কিন্তু তাই ব্যবস্থা করে দিবে। আপনি যদি শয়তান হতে চান আপনি শয়তান হয়ে যাবেন, আপনি যদি কুকুর হতে চান আপনি কুকুর হয়ে যাবেন। জাপানে এক লোক সাধনা করতে করতে সে কুকুর হয়ে গেছে। আপনি যা চাইবেন স্রষ্টা আপনাকে তাই বানাবে। তো এই জুলিয়া তিনি মনে মনে খুব চাইতেন আসলে তার থেকে যদি আমি আলাদা হয়ে যেতে পারতাম। আলফেন্সোকে আমার পছন্দ হয় না। 50 বছর 40 বছর প্লাস হলেই তো মানুষ হচ্ছে বৃদ্ধ, তাই না? 40 বছর তিনি কি বৃদ্ধ না? এখন বৃদ্ধের সাথে 23 বছর মাত্র একটা ইয়াংস্টার জুলিয়া, এটা মানায় না। তো একবার ডন জুয়ানের মা, ডন জুয়ানের মায়ের বান্ধবীর নাম কিন্তু আবার জুলিয়া, এই ঠিক আছে, উনি হচ্ছে জুয়ানের মায়ের বান্ধবী। তো ডন জুয়ানকে পড়াশোনা করানোর জন্য তিনি বাইরে দেন না, তিনি নিরাপত্তা বোধ করছেন না। কারণ কি? কারণ হচ্ছে যদি তার ছেলে তো সুন্দর, যদি স্কুলে যায়, যদি কলেজে যায়, সেখান থেকে যদি তার ছেলেকে ছিঁড়ে নিয়ে যায়, এত সুন্দর ছিল। আর তার মা, ডন জোয়ানের মা, তাকে এতই পছন্দ করতেন, এত ডমিনেটও করতেন, কারণ তার বাবার সাথে তার মায়ের বিচ্ছেদ হয়েছিল। ঠিক আছে, ডন জোয়ানের মায়ের সাথে বাবার সম্পর্ক ছিল না। তো মা এই জোয়ানকে সাথে নিয়েই একটা ফ্ল্যাট বাসাতে ভাড়া থাকতেন। তো তার ছেলেকে পড়াশোনা করার জন্য তার বান্ধবী জুলিয়ার কাছে দিল যে, বান্ধবী আমার ছেলেটারে তুই এখন থেকে পড়াবি, বাইরে রিস্ক, বাইরে আমি দিতে চাই না। ঠিক আছে, ওই যে মানে ঘটনাটা কি ঘটছে আপনারা মনে হয় বুঝতে পারছেন, মনে হয় ঘটনাটা কি হতে যাচ্ছে। এই সে জুলিয়া মানে ওই যে কি বলে না, বেড়া দেয় যাতে ছাগলে ক্ষেত না খায়, কিন্তু বেড়াই ক্ষেত খায়ালায় যদি, তাহলে কি হবে বলেন? এটা গ্রামে বলে। তো এই জুলিয়া জোয়ানের উপরে খুবই অ্যাফেকশনেট, খুবই মানে ডন জোয়ান এত সুন্দর, তাকে দেখে জুলিয়া পাগল হয়ে গেল। যখন ডন জোয়ানের মা বললো, জুলিয়া তুই আমার ছেলেটারে প্রাইভেট পড়া, বলছে হ্যাঁ আমি পড়াবো, খুব আগ্রহ, মনে মনে বলতো যদি ফ্রিও হয়, ফ্রি 1 টাকা দিতে হবে না, তারপর আমি তারে পড়াবো। মনে তো দুষ্টামি। ফলে এই ডন জুয়ান জুলিয়া এবং জুলিয়া ডন জুয়ান এই দুইজনের মধ্যে এক ধরনের স্বর্গীয় ভালোবাসা তৈরি হয়, কিন্তু কেউ কাউকে লজ্জায় বলে না, কারণ ম্যাডামের সাথে প্রেম, এটা কি আসলে মানায়? পরবর্তীতে ছেলে মানুষ একটু আবার শরম কম, তো যার কারণে ডন জুয়ান শুধু তাকিয়ে থাকতো, আর জুলিয়াও তাকায়া হারিয়ে যেত, কোথায় যেন হারিয়ে যেত।
একদিন ইন্টেনশনালি এ ডন জুয়ান জুলিয়ার হাতে হাত রাখলেন, এইভাবে হাত রাখলেন, তাতেই ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, ঘটনা ঘটে গেছে। জুলিয়া কোথায় যেন হারিয়ে গেছেন। ঠিক আছে, মানে ইংরেজি সাহিত্যগুলো এমন আর কি, কোথায় যেন হারিয়ে গেছেন। এ ডন জুয়ান তো পুরাই মানে একবারে বলা চলে যে একবারে আবেগের শীর্ষ পর্যায়ে আছে। এই দুইজনের মধ্যে কিছুক্ষণ কিছুক্ষণ হচ্ছে প্রেম হয়। প্রেম হওয়ার পরে এটা দেখে ফেলে তার স্বামী আলফেন্সো জুলিয়াকে দেখে নাই, মূলত দরজা যখন নক করছে তখন জোয়ানকে চোখের নিচে ঢুকিয়ে দিয়েছে, জোয়ান চোখের নিচে ঢুকো, আমার হাজবেন্ড আলফেন্সো আসছে, যদি পায় কেলাবে। কিন্তু আলফেন্সো জুতা দেখে ফেলছে, কি ব্যাপার, জুতা কার, আর এখানে এই এক্সট্রা পোশাক খোলা কেন, এটা নিয়ে দেখা যাচ্ছে যে এই মানে তার ভিতরে সন্দেহ ঢুকলো। যাক, যেভাবে হোক ধরা খেয়ে গেল ডন জুয়ান, কারণ তখনকার মানুষ এত চালাক ছিল না আপনাদের মতো, যার কারণে ডন জুয়ান ধরা খেয়ে গেল, জুলিয়াকে ত্যাগ করে দিল। জুলিয়া আর তিনি সংসার করতে পারলেন না, তিনি চলে গেলেন সন্ন্যাসী হয়ে। আর ডন জুয়ানকে তার মা ইচ্ছে মতো একটা বকা দিয়ে তাকে সমুদ্রে পাঠিয়ে দিল যে যা, তুই এই দেশ থেকে বের হয়ে যা, যতদিন না পর্যন্ত তোর এই পাপ মোচন হবে ততদিন তুই আর মায়ের কাছে ফিরে আসিস না, এটা একটা শাস্তি দিল। ঠিক আছে, তাইলে এইটাকে বলা হয় অটোবায়োগ্রাফি টাইপের। এটা হচ্ছে লর্ড বায়রনের জীবনীটা এই এপিকের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। তার সাথে হয়তো কোনো এমন একটা ঘটনা ঘটেছিল, এত ইন্টারেস্টিং ইংল্যান্ডে। এইটার কারণে তখন যদি নোবেল পুরস্কারের ব্যবস্থা থাকতো, লর্ড বায়রন কিন্তু শুধু এই এপিকটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়ে যেতেন। এত অসাধারণ। আপনাদের কাছে মনে হয় অসাধারণ লাগবে না? কারণ আপনাদের নাউজুবিল্লাহ, অবশ্যই নাউজুবিল্লাহ, কিন্তু ঘটনাটা ইন্টারেস্টিং। পরকীয়ার গল্প শুনতে দেখবেন খুব মজা করে শোনে মানুষজন। ঠিক আছে, আরেকজনের বিপদ তো, তাই। আচ্ছা, তো যাই হোক, আমরা দুষ্টামি আর না করি, মানে আবার মনোযোগ ফিরিয়ে নেই, জন কিটসের দিকে আমরা চলে আসি। লর্ড বায়রন সম্পর্কে আমরা অন্য আরেকটা ক্লাসে প্রয়োজন আরো জানবো। আচ্ছা, এখন দেখেন এই যে জন কিটসকে বলা হয় কি ইয়াংগেস্ট পয়েট, তিনি কিশোর কবি হিসেবে পরিচিত। তাহলে উনি কি কবি? তিনি হলেন কিশোর কবি। তাহলে কিশোর কবিটা হচ্ছে জন কিটস। আবার তিনি হচ্ছে পয়েট অফ বিউটি। ঠিক আছে, সুন্দরের কবি। ঠিক আছে, ওনাকে বলা হয় সুন্দরের কবি। তাহলে সুন্দরের কবি, আবার তিনি কিশোর কবি হিসেবে পরিচিত। এই সেই জন কিটস, এত সুন্দর। তার বয়স ছিল মাত্র 26 বছর, 26 ইয়ার্স। ঠিক আছে, তার বয়স। তাহলে 26 ইয়ার্স হচ্ছে এই জন কিটসের বয়স। এখন জন কিটস কতগুলো সাহিত্য লিখেছেন। সাহিত্যের মধ্যে যেমন ওড অন এ গ্রেসিয়ান আর্ন, ওড টু নাইটিঙ্গেল, দেখেন নাইটিঙ্গেলের নামও কিন্তু ইংরেজি সাহিত্যে আছে, ওড টু অটাম, আর একটা হচ্ছে ইসাবেলা। তো এই সাহিত্যগুলো যতটুকু না গুরুত্ব, তার চেয়ে বেশি গুরুত্ব হচ্ছে তার এই কোটেশনটা, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সুন্দরই সত্য, সত্যই সুন্দর। ঠিক আছে, এই কথাটা কিন্তু আপনারা অনেকে স্ট্যাটাস দেন, মানে সুন্দরই সত্য আর সত্যই সুন্দর। ঠিক আছে, এই বিখ্যাত উক্তিটা কার? বিখ্যাত উক্তিটা হলো জন কিটসের বিখ্যাত উক্তি। আচ্ছা, তাহলে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এটা হচ্ছে জন কিটসের একটা বিখ্যাত উক্তি। এই উক্তিটা আপনারা মুখস্থ করে নিয়েন। ঠিক আছে, এটা কি ডান কিনা? বাংলা সাহিত্যের স্টুডেন্ট তো, তাই বললাম। রাজিয়া সুলতান, আপনারা কি বলছেন? আসলে আমি সব আপনাদের কমেন্টস পড়তে পারি না, আমি দুঃখিত, মাফ করবেন। আর যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমি অবশ্যই শেষের দিকে আপনাদের প্রশ্ন নিব। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, অথবা কোনো পরামর্শ থেকে থাকে, অবশ্যই লাস্টে আমাকে দিবেন। আর এখনো কমেন্টস করবেন। ঠিক আছে, কমেন্টস বন্ধ করবেন না, লিখতে থাকবেন, আমার নজরে আসলে আমি এটা বলে দিব। আচ্ছা, তাহলে পরের 4 নং এ যাই আমরা। হ্যাঁ, 4 নং।
রোমান্টিক যুগে আরেকজন স্যামুয়েল টেইলর কলরিজ, যেটাকে সংক্ষেপে আমরা বলি এসটি কলরিজ, তাই না? এই যে এসটি কলরিজ, এসটি কলরিজ যদি বলা হয় এসটি মানে কি? স্যামুয়েল টেইলর কলরিজ, যিনি 1772-তে জন্মিয়েছেন আর 1834-এ মৃত্যুবরণ করেছেন। তিনি কিন্তু ওয়ার্ডসওয়ার্থের বন্ধু। হি ইজ আ ফ্রেন্ড অফ ওয়ার্ডসওয়ার্থ, এটা হচ্ছে তার বিখ্যাত একটা পরিচয়। হি ইজ আ ফ্রেন্ড অফ ওয়ার্ডসওয়ার্থের বন্ধু হিসেবে পরিচিত এই স্যামুয়েল টেইলর কলরিজ। কিন্তু সমস্যা একটাই, কারণ তিনি শুধু আপনাদের মতো এই মদ খাইতেন, আপিম খাইতেন, ঠিক আছে? অপিয়াম ইটার বলা হয় তাকে, ঠিক আছে? অপিয়াম ইটার বলা হয়। আবার এই স্যামুয়েল টেইলর তিনি কিন্তু ফাউন্ডার অফ রোমান্টিক মুভমেন্ট ইন ইংল্যান্ড। দুইজন, মানে রোমান্টিক যুগটা বা রোমান্টিক আন্দোলনটা শুরু করেছে দুইজন। কে কে করেছেন? ওয়ার্ডসওয়ার্থ করেছেন আর এই কলরিজ করেছেন। এই দুইজন মূলত রোমান্টিক যুগের সূত্রপাত ঘটিয়েছিলেন, ঠিক আছে? তারপরে ওনাকে বলা হয় আ মেম্বার অফ লেক পয়েন্ট। লেক এটা মূলত একটা জেলার নাম। হ্যাঁ, লেক হচ্ছে একসময় হয়তো ওখানে লেক ছিল, তাদের সময় তখন এটা জেলা ছিল। ওই জেলাতে যেমন কলরিজ, ওয়ার্ডসওয়ার্থ, ওনাদের জন্ম হচ্ছে এখানে, এই কারণে তাদেরকে বলা হয় লেক পয়েন্ট, ঠিক আছে? লেক বর্তমানে একটি জেলা, ইংল্যান্ডের একটি জেলা। তারপরে তিনি ছিলেন একজন অপিয়াম ইটার, অর্থাৎ মাদক খাইতেন তিনি বা সেবন করতেন এই কলরিজ। ইভেন মাদক খাইতে কিন্তু তার মৃত্যু হয়েছে। সাহিত্যের টিচাররাও রোমান্টিক হয়। হ্যাঁ ফয়সাল ভাই ঠিক বলছেন, সাহিত্যিক যারা তারা কিন্তু ওই যে মনের সুখে বেঁচে থাকে, সাহিত্যিক যারা। আচ্ছা, তাহলে যেটা বললাম আমরা সেটা হচ্ছে আপনি এখান থেকে মনে রাখবেন, তিনি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের বন্ধু ছিলেন। এসটি কলরিজ ওয়ার্ডসওয়ার্থের বন্ধু ছিলেন, আবার তিনি একজন মাদকাসক্ত ছিলেন, ঠিক আছে? মাদকাসক্ত ছিলেন। আচ্ছা, এবার আমরা দেখি তার বিখ্যাত একটা কবিতা আছে, দ্য রাইম অফ দ্য এনশান্ট মেরিনার। এই যে দ্য রাইম অফ দ্য এনশান্ট মেরিনার, এই যে এনশান্ট মানে প্রাচীন, হ্যাঁ, এনশান্ট মেরিনার মানে হচ্ছে ওই যে যারা জাহাজ পরিচালনা করে, সেইলর, ঠিক আছে? সেইলরদেরকে মেরিনার বলা হয়। দ্য রাইম অফ দ্য এনশান্ট মেরিনার। এখানে মূলত একটা পাখির নাম আছে, ওই পাখিটার নাম হচ্ছে অ্যালবাট্রস। এই যে অ্যালবাট্রস নামক একটা পাখি এই কবিতার মধ্যে উল্লেখ রয়েছে। এই একবার হচ্ছে কিছু লোক সমুদ্রে যাচ্ছিল, ওই সমুদ্রের নাম হচ্ছে ওয়েস্ট সি, মনে রাখবেন, ওয়েস্ট সি। এই ওয়েস্ট সিতে তাদের যাত্রা শুরু হলো, ঠিক আছে? যাত্রা শুরু করলেন, তারা অনেক যাত্রী ছিলেন, আর তাদের যে সেইলর, জাহাজ এর পরিচালক, নাবিক, ঠিক আছে, তিনি আবার বৃদ্ধ, ঠিক আছে? উনি বৃদ্ধ ছিলেন, আর অধিকাংশ বৃদ্ধ ছিল, আবার ইয়াংও ছিল। তো জাহাজে করে যাচ্ছে, হঠাৎ করে তাদের এই শিপে, তাদের জাহাজের মধ্যে অ্যালবাট্রস নামে একটা পাখি এসে বসলো, ঠিক আছে? একটা পাখি এসে বসলো। এই পাখিটা এসে বসার ফলে এখন জাহাজের গতি বেড়ে গেল, চারদিকটা কি যেন এক সুন্দর। তারপরে তাদের মাথার উপরে মেঘ এসে ছায়া দিতে শুরু করলো, এত অসাধারণ তাদের কাছে ভালো লাগলো। তারপরে হচ্ছে তার কাছে অনেক অসাধারণ তাদের কাছে লাগলো। তো এখন ওই যে অন্যান্য যাত্রীদের বা অন্যান্য নাবিকদের ভালো লাগা এটা সহ্য করতে পারেন নাই যিনি হচ্ছেন বৃদ্ধ মেরিনার। ওই যে একজনের ভালো আরেকজন দেখতে পারে না, এরকম। এই এনশান্ট মেরিনার তিনি অ্যালবাট্রস পাখিটাকে মেরে ফেললেন, ঠিক আছে? মেরে ফেলছে, আরে শুরু হয়ে গেল ঝড়। এতক্ষণ পর্যন্ত বাতাস ছিল, বসন্তের মতো অবস্থান ছিল চারদিকটা, আর এখন শুরু হয়ে গেল ঝড় আর ঝড়। এই ঝড়ে জাহাজকে কাত করে একবার আবার সোজা করে, একবার ডুবিয়ে ফেলে আবার উঠায়, এরকম করতে 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 তাদেরকে নিয়ে যায় আইসি ওয়াটারে, ঠিক আছে? আইসি ওয়াটার। এই আইসি ওয়াটার থেকে তারা হচ্ছে অন্য একটা
জায়গায়, এমন একটা আইসি প্লেসে চলে যায় যেখান থেকে আসলে জাহাজ সামনেও যায় না পিছনে যায় না, আটকে গেছে বরফের মধ্যে। আর সবাই এখন বকা দিচ্ছে এই বৃদ্ধ মেরিনারকে, ঠিক আছে, বৃদ্ধ নাবিককে, যে কিনা অ্যালবাট্রস পাখিটা মেরেছে। কেন সে মেরেছে? এই জন্য পরবর্তীতে দেখা গেল যে এত পরিমাণ রোদ ছিল, তারা তৃষ্ণায় ফেটে যায় কিন্তু তারা পানি খেতে পারে না। তাই তো তিনি বলেছিলেন, ওয়াটার 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 এভরিওয়্যার, নট টু ড্রপ টু ড্রিঙ্ক, নট আ ড্রপ টু ড্রিঙ্ক। তার বিখ্যাত উক্তি, ঠিক আছে, স্যামুয়েল টেইলরের বিখ্যাত উক্তিটা কি? ওয়াটার ওয়াটার, এই যে এরকম, ওয়াটার 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 এভরিওয়্যার, 3 বার, ওয়াটার এভরিওয়্যার, everywhere, not a drop to drink। মানে শুধু পানি আর পানি চারিদিকে, কিন্তু খাওয়ার মতো কোনো পানি নেই। কারণ হচ্ছে সমুদ্রের পানি লবণাক্ত, এগুলা খাবেন কিভাবে? ঠিক আছে, চারদিকে শুধু আপনার শন শাকত, মানে ঘড়ি আছে, দামি খাট আছে, কিন্তু আমরা ঘুম আসতেছে না। এত সুন্দর খাট, এত সুন্দর কম্বল, জাজিম বিছিয়ে শুইছেন, কিন্তু আপনার ঘুম আসতেছে না। তাহলে এই জাজিম দিয়ে কি করবেন? এত চমৎকার চমৎকার খাবার বাজারে আছে, আপনার ঘরে আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ডাক্তার নিষেধ করে দিয়েছে আপনি এগুলো খাইতে পারবেন না, আপনি বাছাই করে খাইতে হবে, রাত্রে একটা রুটি খাবেন, সারাদিনে ভাত খাইতে পারবেন না। তাহলে এই টাকা পয়সা দিয়ে কি করব? এটা হচ্ছে মানে সেই লাইন, ওয়াটার 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 এভরিওয়্যার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। পানি আর পানি, পানি চারদিকে, কিন্তু এক ফোঁটা খাবার যোগ্য নয়। এটা হচ্ছে এসটি কলেজের বিখ্যাত উক্তি। এই লাইনটা বিসিএস পরীক্ষাও এসেছে। আচ্ছা, এখন দেখেন এই এনশিয়েন্ট মেরিনার পরবর্তীতে কি হলো? ওই বৃদ্ধ দেখতে পাইলো যে সবাই গরমে পানি তৃষ্ণায় মারা গেল। আর তিনি 7 দিন পর্যন্ত চাইলেন যে প্রার্থনা করবেন, কিন্তু স্রষ্টার কাছে মাপও চাইতে পারলেন না। হঠাৎ তার চোখে ঘুমও নাই, হঠাৎ করে দেখলেন কিছু সাপ তার নৌকার মধ্যে, তার জাহাজের মধ্যে খেলা করতেছে। এগুলা দেখা তার কাছে ভালো লাগলো, জীবে দয়া হলো। এই যে সাপের প্রতি তার ভালোবাসা তৈরি হলো, যার কারণে স্রষ্টা খুশি হয়ে তাকে মাফ করে দিল। হঠাৎ করে তিনি ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠে দেখলেন তার জাহাজ সমুদ্রের পাড়ে ভিড়ে গেছে। এটাই হচ্ছে মূলত এনশিয়েন্ট মেরিনার কাহিনী। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা সর্বশেষ একজন কবি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে আমি ক্লাস শেষ করে দিব। আমি জাস্ট রোম্যান্টিক যুগের যারা সাহিত্যিক, এটাই আমি শুধু পড়াচ্ছি। যদি একান্ত বিরক্ত হন, আপনাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে? আমি তো আসলে লাইন বাই লাইন পড়ে চলে গেলে তো শেষ, তো লাইন তো বইতেও আছে। আমি চাই যে এমন একটা গল্প আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, যাতে পরীক্ষাতে হোক বা কোথাও যদি আপনি পড়েন, যাতে এটা মনে এসে যায় আজকের ক্লাসটা, যে হ্যাঁ সোহেল ভাইনা বলেছিল এই গল্পটা, এই তো মিলে গেছে। অনেকে তো ধরেন ইংরেজি সাহিত্যের না, ঠিক আছে? এই কারণে আপনাদের এটা ডিটেলসটা বলতে হচ্ছে। এবার আসেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট লরেট, ঠিক আছে? ওনাকে পয়েট লরেট বলা হয়, আবার ওনাকে বলা হয় পয়েট অফ নেচার। পয়েট অফ নেচার, পয়েট অফ নেচার মানে প্রকৃতির কবি, ঠিক আছে? ওনাকে বলা হয় প্রকৃতির কবি। আপনারা বলেন তো দেখি, কে বলতে পারবেন বাংলা সাহিত্যে প্রকৃতির কবি কে? বাংলা সাহিত্যে প্রকৃতির কবি, বাংলা সাহিত্যে প্রকৃতির কবি কে বলেন? বাংলা সাহিত্যে প্রকৃতির কবি, ওকে ফাইন, ওকে। বাংলা সাহিত্যে প্রকৃতির কবি কে দেখি বলেন তো? আমাদের জীবনানন্দ দাশ, নাম শুনেছেন? জীবনানন্দ দাশকে বলা হয় বাংলা সাহিত্যে প্রকৃতির কবি। আর ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি যিনি, তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বাংলা সাহিত্যের হবে জীবনানন্দ দাশ, ঠিক আছে? জীবনানন্দ
জীবনানন্দ দাশ। ঠিক আছে, উনি হচ্ছেন বাংলা সাহিত্যের প্রকৃতির কবি। হ্যাঁ, জীবনানন্দ দাশকে বলা হয় বাংলা সাহিত্যের প্রকৃত কবি। আর পল্লী কবি হলেন জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। আবার তিনি পয়েট লরেট হিসেবে পরিচিত। প্রশ্ন হচ্ছে ভাইয়া, পয়েট লরেট কি? পয়েট লরেট মিন্স কোর্ট পয়েট, কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। কোর্ট পয়েট অফ ইংল্যান্ড মানে কি? রাজকবি। এটার বাংলা অর্থ হবে রাজকবি। ঠিক আছে, যেমন শাহ মোহাম্মদ সগীর একজন রাজকবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ এর। ঠিক আছে, তো এরকম রাজকবি। তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজকবি কে ছিল? কালিদাস। তেমনি ভাবে এই ইংরেজদের রাজকবি এখনো আছে। ঠিক আছে, 1843 সাল থেকে 50 সাল পর্যন্ত ইংল্যান্ডের রাজকবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রাজকবি বলা হয়। ঠিক আছে, আবার হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, অর্থাৎ ফ্রান্স যে রেভলিউশন হয়েছিল, ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল, সে বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন যেই কবি ইংরেজি সাহিত্যের, তিনি হচ্ছেন আমাদের ওয়ার্ডসওয়ার্থ। তাহলে ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে দুইটা জিনিস বিশেষ করে মনে রাখবেন। তিনি হচ্ছেন পয়েট অফ নেচার, এটা মনে রাখবেন। আর এটা হচ্ছে হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, এটা মনে রাখবেন। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর লেক পোয়েট পরীক্ষা আসবে, পয়েট লরেট যদি বলা হয়, LAUREATE, পয়েট লরেট যদি বলা হয়, তখন বলবেন যে কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের কোর্ট পয়েট হিসেবে তিনি পরিচিত ছিলেন। ওকে, তাহলে পয়েট লরেট কি? কোর্ট পয়েট বা রাজকবি। হ্যাঁ, পয়েট অফ চাইল্ডহুড, তিনিও মানে ওয়ার্ডসওয়ার্থকে বলা হয়। ওয়ার্ডসওয়ার্থকে পয়েট অফ চাইল্ডহুডও বলা হয়। এই যে পয়েট অফ নেচার, পায়োনিয়ার অফ রোমান্টিক এজ, পয়েট অফ চাইল্ডহুড, আবার তাকে বলা হয় প্যানথেইস্ট। প্রশ্ন হচ্ছে প্যানথেইস্ট কি? ওয়ার্ডসওয়ার্থকে কেন প্যানথেইস্ট বলা হয়? ওয়ার্ডসওয়ার্থকে প্যানথেইস্ট বলা হয় এই কারণে, তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতির মধ্যে স্রষ্টা নিহিত। আ পারসন হু বিলিভস দ্যাট গড ইজ প্রেজেন্ট ইন অল ন্যাচারাল থিংস। এমন যে ব্যক্তি বিশ্বাস করেন গড প্রেজেন্ট, কোথায় প্রেজেন্ট? অল ন্যাচারাল থিংস, প্রকৃতির মধ্যে। প্রকৃতির মধ্যে স্রষ্টা আছে, এটা বিশ্বাস করেছিলেন পৃথিবীর কে প্রথম? এই ওয়ার্ডসওয়ার্থ। এই কারণে ওনাকে বলা হয় প্যানথেইস্ট। পরীক্ষাতে আসে, হোয়াট ডু ইউ মিন বাই প্যানথেইস্ট? তাহলে প্যানথেইস্ট মানে হচ্ছে প্রকৃতির কবি। এই যে প্যানথেইস্ট, প্রকৃতির মানে স্রষ্টা, প্রকৃতির মধ্যে স্রষ্টা। আরেকটা হচ্ছে মনোথেইস্ট। মনোথেইস্ট মানে হচ্ছে এক ঈশ্বর, মানে একজন স্রষ্টায় বিশ্বাসী। একজন স্রষ্টায় বিশ্বাসী ব্যক্তিকে কি বলা হয়? A person who believes there is only one God. ঠিক আছে, তাইলে যখন একজন ব্যক্তি বিশ্বাস করে একজন মাত্র স্রষ্টা, তখন তাকে বলা হয় মনোথেইস্ট। আর পলিথেইস্ট মানে কি? বহু স্রষ্টায় বিশ্বাসী। ঠিক আছে, বহু স্রষ্টায় বিশ্বাসী। ঠিক আছে, আ পারসন হু বিলিভস মাল্টি গডস, বিলিভস অন মাল্টি গডস, যখন বহু স্রষ্টা বিশ্বাস করেন, তখন তাকে বলা হয় এ পলিথেইস্ট। তারপরে দেখেন অ্যাথেইস্ট মানে কি? নাস্তিক। নাস্তিক, তো নাস্তিক মানে কি? আ পারসন হু বিলিভস দ্যাট দেয়ার ইজ নো গড। ঠিক আছে, নাস্তিক মানে হচ্ছে যিনি আল্লাহ বলতে আছেন, আল্লাহর উপস্থিতি তিনি বিশ্বাস করেন না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাথেইস্ট। তাহলে এই শব্দগুলো একটু মনে রাখবেন। একটা হচ্ছে প্যানথেইস্ট, প্যানথেইস্ট মানে যিনি বিশ্বাস করেন প্রকৃতির মধ্যে আল্লাহ নিহিত। আর মনোথেইস্ট মানে একজন স্রষ্টায় বিশ্বাসী, অর্থাৎ একজনই স্রষ্টা আছে আমাদের। আর পলিথেইস্ট মানে বহু স্রষ্টায় বিশ্বাস করেন যিনি। আর এটা হচ্ছে অ্যাথেইস্ট মানে নাস্তিক। অ্যাথেইস্ট মানে হচ্ছে নাস্তিক।
একটু দেখবেন স্যার, দিনে ক্লাস করলে আমরা চাকরিজীবীরা করতে পারি না, আমাদের দিকে একটু দেখবেন স্যার। জি, এটা আসলে লিটারেচারের ক্লাস তো, এই কারণে দিনে দিয়েছে। ঠিক আছে, আমি সাইদুল স্যারের সাথে কথা বলবো যাতে আপনাদের ক্লাস রাতে দেয়। ওকে, রাতে প্রয়োজনে আপনাদের ক্লাস নেবে ইনশাল্লাহ। আপনাদের যারা চাকরি করেন তারা এই ক্লাসগুলো করতে পারবেন, আর বাসায় গিয়ে এই ক্লাসটা আবারও দেখেন। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের যেই ওয়ার্কসগুলো, তার যেই রচনাগুলো, কি কি রচনা তার অনেক কবিতা রচিত হয়েছে, যেমন টিনটার্ন অ্যাবে, এটা মূলত একটা তার স্মৃতিচারণমূলক কবিতা, রিমার্কেবল পয়েম। তারপর হচ্ছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এটাও তার বিখ্যাত একটি কবিতা। এই যে এজ থাকার কারণে এটাকে বলা হয় সিমিলি। এজ লাইক যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাকে বলা হয় সিমিলি। তার বিখ্যাত একটা কবিতা এরকম, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড দ্যাট ফ্লোস অন হাই ওভার ভিলস এন্ড হিলস। ঠিক আছে, এরকম একটা কবিতা আছে তার। তো আরেকটা হচ্ছে ওর ইন্টিমেশন অফ ইমর্টালিটি, আরেকটা হচ্ছে রেইনবো। এগুলো হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা। ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, পর এগুলো মুখস্থ করে নিয়েন। স্যার রাতে ক্লাস দিলে ভালো হয়, অনেক স্টুডেন্ট জয়েন করবে। আচ্ছা, অনেক স্টুডেন্ট জয়েন করা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনার যদি উপকার হয়, নিলাম রাতে নিলাম, সাইদুল স্যার এটা বলবে। হ্যাঁ, আচ্ছা, এবার ব্যতিক্রম রোমান্টিক যুগের একজন ঔপন্যাসিককে আমরা পড়ব, জেন অস্টিন, একটা নারীবাদী ঔপন্যাসিক। তবে উনি কিন্তু অ্যান্টি রোম্যান্টিক ফিমেল নোভেলিস্ট অফ রোম্যান্টিক এজ, অ্যান্টিতে ছিলেন। রোম্যান্টিক যুগের ভিন্ন পর্যায় থেকে তিনি সাহিত্য রচনা করতেন। তো এখন দেখেন তার বিখ্যাত যেই নোভেলসগুলো, এই নোভেলসগুলোর মধ্যে একটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। প্রাইড অ্যান্ড প্রেজুডিস সময় থাকলে আমি বলতাম, যেহেতু আপনারা অনেক চাকরি করেন আমি আর গল্পটা বললাম না। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিস, এটাও তার একটা উপন্যাস। ম্যানসফিল্ড পার্ক, এটাও তার বিখ্যাত একটি উপন্যাস। আরেকটা হচ্ছে এই যে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। ঠিক আছে, তারপরে তার বিখ্যাত একটা উক্তি আছে, বিখ্যাত উক্তি, এটা মেয়েরা আজকাল একবার মিলে যায় মেয়েদের সাথে। আর লেডিজ ইমাজিনেশন ইজ ভেরি র্যাপিড, ইট জাম্পস ফ্রম অ্যাডমিরেশন টু লাভ, ফ্রম লাভ টু ম্যাট্রিমনি ইন আ মোমেন্ট। একজন নারীর চিন্তায় হচ্ছে মানে খুব দ্রুত, মানে তারা কিন্তু খুব দ্রুত চিন্তা করে ফেলে, খুব মানে তাড়াহুড়া করে যে কোনো বিষয়ে। তারপরে ইট জাম্পস ফ্রম অ্যাডমিরেশন, এটা আবার প্রশংসায় চলে আসে। ছেলেরা দেখেন একটু প্রশংসা করলে তারা কি করে, টু লাভে পড়ে যায়, ভালোবাসা ফেলে। আর ভালোবাসা কি করে, শুধু আমাকে কবে বিয়ে করবা, দেখেন ফ্রম লাভ টু ম্যাট্রিমনি, মানে হচ্ছে বিয়ের পর্যায়ে চলে যায় ইন এ মোমেন্ট, একটা মোমেন্টে। আজকে ধরেন আপনার সাথে ফ্রেন্ডশিপ হয়েছে কোনো মেয়ের, দেখা যাচ্ছে যে শুধু পেরার উপর রাখা, কবে বিয়ে করবা বলো, কবে। ঠিক আছে, তো এটা আসলে আমি বলি নাই, এটা জেন অস্টিন বলেছেন। আর লেডিজ ইমাজিনেশন ইজ ভেরি র্যাপিড, ইট জাম্পস ফ্রম অ্যাডমিরেশন টু লাভ, ফ্রম লাভ টু ম্যাট্রিমনি ইন আ মোমেন্ট। ভালোবাসা থেকে এক লাভে চলে আসে ম্যাট্রিমনিতে। ঠিক আছে, বিয়ে বাচ্চা কাচ্চা পালন করবে ইন আ মোমেন্ট, একটা মোমেন্টের মধ্যে তাদের চিন্তা চেতনা ওখানে চলে যায়। আচ্ছা, ঠিক আছে, রাত্রে প্রয়োজনে আমি ক্লাস দিব, আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন বুঝে যাচ্ছে। আমি ক্লাসটি এখানে শেষ করে দিতে চাই। কারো যদি কোনো প্রশ্ন না থাকে, কারো কোনো প্রশ্ন যদি থাকে 1 মিনিট সময়, এই সময়ের মধ্যে করে ফেলেন। হ্যাঁ, ঠিক আছে, নাই যদি না থাকে আল্লাহ হাফেজ, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।